ইরানে হামলা করলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেটা ইরান আগেই উল্লেখ করেছিল। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। কিন্তু তারপরও ইরানের এই আলটিমেটাম বা ইরানের এই হুমকি কোনোভাবে পরোয়া করেনি আমেরিকা ও ইসরায়েল। তারা সরাসরি ইরানে হামলাই শুধু করেনি, ইরানের সবথেকে বড় ক্ষতি উপহার দিয়েছিল। তবে এবার ইরান খোলস থেকে বের হয়ে এসে তারা একের পর এক তাদের শক্তির জানান দিচ্ছে। যেখানে আমেরিকা মনে করেছিল ইরানের শক্তি শেষ হয়ে গিয়েছে, তাদের এই ৩৫ দিনের যুদ্ধে মারাত্মক ক্ষয়ক্ষতি উপহারই শুধু আমেরিকা দিয়েছে তা কিন্তু নয়, ইরানের হাতে থাকা মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। কিন্তু সেই সময় ইরান জানিয়ে দিল ইরানকে শেষ করা এতটা সহজ নয়। তারা গতকাল সবথেকে বড় এবং ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। যুদ্ধের এই ৩৫তম দিনে এসে এখন পর্যন্ত এতটা ভয়াবহ এবং মারাত্মক হামলা এখনও চালায়নি ইরান। ১০০টিরও বেশি মিসাইল একসাথে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং প্রত্যেকটা মিসাইল ইসরায়েলের মাটিতে একদম টার্গেটে আঘাত হেনেছে। ইসরায়েলের কোনো আয়রন ডোম, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলো প্রতিহত করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি। কারণ এটি শুধু একটি হামলা ছিল না, এটা ছিল চলমান সংঘাতের মধ্যে সবথেকে বড় এবং কৌশলগত একটা আক্রমণ। ইতিমধ্যে আমেরিকা উল্লেখ করলেও ইরান যেভাবে তারা তাদের গোপন শক্তি প্রকাশ্যে নিয়ে এসে ইসরায়েলের উদ্দেশ্যে হামলা করছে, তাতে করে ইরান জানিয়ে দিচ্ছে যে তোমাদের যে গোয়েন্দা তথ্য বা তোমরা আমাদেরকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটা বিশ্ববাসী জানতে পেরেছে যে সম্পূর্ণ মিথ্যা তথ্য তোমরা প্রদান করছো। বাস্তবতা হচ্ছে এই ইরানের শক্তির গভীরতা বা ক্ষমতার গভীরতা সম্পর্কে তোমাদের ন্যূনতম ধারণাও নেই, এবং সেটা ইরান প্রমাণও করে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরান ধারাবাহিকভাবে একাধিক ধাপে ধাপে হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের সবথেকে বড় ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্তত ৮৮তম বা ৮৮ ধাপে ইরান এই হামলাটি এতটা ভয়াবহ হামলা চালালো। এর আগে আরও ৮৭তম হামলা চালিয়েছে ইরান। তবে এটি এখন পর্যন্ত সবচেয়ে সমন্বিত এবং সরাসরি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল লক্ষ্য করে ছোড়া ভয়াবহ হামলা। এটি শুধু ধারাবাহিকতার অংশ নয়, বরং যুদ্ধের তীব্রতা বাড়ার একটা স্পষ্ট সংকেত, ইরানের শক্তিমত্তার একটা স্পষ্ট প্রমাণ। এই হামলায় ইরান যে ১০০টি মিসাইল ব্যবহার করেছে, তারা প্রায় ২০০ থেকে ২৫০টি ড্রোনও ব্যবহার করেছে। ইরানের লক্ষ্য ছিল তেল আবিব, শেফা অঞ্চল, এমনকি আশপাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সাথে সাথে সাইরেন বেজে ওঠে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ক্লাস্টার ওয়্যার হেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবার ইরান, যেটা ইসরায়েল কোনোভাবে প্রতিহত করতে তো পারেনি, উল্টো সারা রাত ধরে ইসরায়েলিদের একটা নির্ঘুম রাত, একটা ভয়াবহ রাত উপহার দিয়েছে। এই ওয়্যারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ইরানের হাতে যে কতটা আছে আমেরিকা জানে না। এই ওয়্যারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিয়েই ইসরায়েলের সবথেকে বড় ভয়। ইসরায়েল এই যুদ্ধই শুরু করেছিল ইরানের হাতে থাকা এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একদম রেঞ্জ ২০০ থেকে ৩০০ কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ করা। কিন্তু ইরান খুব ভালোভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা জানতো যে এমন একটা ভয়াবহ যুদ্ধের মুখোমুখি তাদের হতে হবে, এবং যে কারণে তারা আগে থেকে এই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। তারা মাটির উপরে যতটা তাদের শহর নগর গড়ে তুলেছিল, তার থেকে বেশি পরিমাণে শহর নগর তারা গড়ে তুলেছে মাটির গভীরে বা মাটির অভ্যন্তরে, এবং সেখান থেকেই তারা অবশেষে তাদের এই গোপন অস্ত্রগুলো, এই শক্তিশালী অস্ত্রগুলো প্রকাশ্যে নিয়ে আসছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কয়েকটি স্থানে সরাসরি এই মিসাইলগুলো হামলা চালিয়েছে। তবে উদ্ধারকারী দল এবং বিভিন্ন নিরপেক্ষ সংবাদের ভিত্তিতে জানানো হয়েছে ইসরায়েল এই যুদ্ধের ৩৫তম দিনে এসে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তাদের বড় বড় বিল্ডিং, অট্টালিকা ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি তাদের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে এবার ইরান হামলা চালিয়েছে। সামরিক সেন্সরশিপ, এমনকি চলমান উদ্ধার অভিযানও চরমভাবে বিঘ্নিত হয়েছে। এছাড়া বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহতের সংখ্যা এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকেই জানানো হয়েছে ১০০রও অধিক। কিন্তু ইসরায়েল স্বীকার করেছে তাদের ২৫ জন আহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ১৩৪০ জন
ইসরায়েলি নিহত হয়েছে বলে ইরান পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত তাদের এই নিহত হওয়ার দাবি অস্বীকার করে আসে। কিন্তু ইরানের তাসনিম নিউজের বরাতে জানানো হয়েছে 1340 জন নিহত হয়েছে। তবে ইরান এখন পর্যন্ত যে তথ্য তারা স্বীকার করেছে বা উল্লেখ করেছে সম্পূর্ণ সত্য। তাদের তথ্যগুলোর ভিতরে কোনো অসত্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিশ্লেষজ্ঞ খুঁজে পায়নি। তবুও এটা স্পষ্ট, ইসরায়েল অস্বীকার করলেও ক্ষয়ক্ষতি যে হিউজ পরিমাণে হয়েছে, বিপুল পরিমাণে হয়েছে, এটা আন্তর্জাতিকভাবেও উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে এই হামলা কিন্তু শুধুমাত্র একটা প্রতিক্রিয়া নয়, এই হামলা একটা বড় যুদ্ধ, দীর্ঘস্থায়ী যুদ্ধের একটা অংশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছে যে যুদ্ধটা চলছে এভাবে এখনও একটানা 6 মাস এই যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা ইরানের আছে এবং ইরান সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে, যদি ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে, সামরিক কর্মকর্তাদেরকে হত্যাও করা হয়, তবুও এই যুদ্ধ চালিয়ে যাবে। তাদের এমন নেতৃত্ব আমেরিকা কখনো শেষ করতে পারবে না। অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, এইভাবে যত সারির নেতৃবৃন্দকে হত্যা করা হবে, ঠিক তার লয়ার লেভেল থেকে উঠে এসে যুদ্ধের দায়িত্ব পালন করার মতন তাদের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ এমন দায়িত্বশীল কর্মকর্তা বা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা তৈরি করেছে। আর এটাই মূলত ইরানের অজেয় এবং অপরাজিত হওয়ার সবথেকে বড় কারণ। বিশ্লেষণ বলছে এই হামলা 3টি কারণে গুরুত্বপূর্ণ। ইরান দেখাতে চায় যে তারা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল পর্যন্ত হামলা করতে সক্ষম, যেখানে নেতানিয়াহু উল্লেখ করেছিল যে আমরা ইরানের হাতে থাকা 82% মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংস করে দিয়েছি। আজকে জানিয়ে দিল ইরান যে তুমি এটা মিথ্যা প্রতিবেদন তুলে ধরেছ, অর্থাৎ তোমরা মিথ্যাচারকে নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করো। কিন্তু ইরান ধীর স্থিরভাবে কতটা শক্তিশালী এবং তাদের মিসাইল লঞ্চার সিস্টেম 82% নয়, তোমরা এখনও 8% ধ্বংস করতে পারো নি, সেটার জানান ইরান একসাথে 100টির বেশি এই মিসাইল ছোড়ার মাধ্যমে জানিয়ে দিল। ইরানের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনায় হামলার জবাবও দেওয়া হলো, অর্থাৎ ইরান একটা অসাধারণ প্রতিশোধ নিল। এখন পর্যন্ত এই যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের যে সামরিক স্থাপনা, বৈজ্ঞানিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে আমেরিকা এবং ইসরায়েল, এমনকি তারা 13,000-এরও বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইরানের। তারপরও ইরান তারা যে পাল্টা হামলা দিয়ে ইসরায়েলের এই বৈজ্ঞানিক এবং সামরিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে, এটা হয়তো ইসরায়েল কল্পনাও করতে পারেনি এবং সেটাই ইরান করে দেখালো। কারণ ইরান কথা দিয়েছিল যে আমরা চোখের বদলে চোখ নেব, হাতের বদলে হাত নেব। তোমরা আমাদের যে ক্ষতি করেছিলে সেই পাল্টা ক্ষতি এখন আমরা তোমাদেরকে প্রত্যাঘাত করলাম বা তোমাদেরকে ফিরিয়ে দিলাম। আরেকটা কৌশলগত চাপ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের খরচ বাড়িয়ে দেওয়া হলো। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তারা সরাসরি আরব রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে জানিয়েছে যে আমাদের এই যুদ্ধ পরিচালনা করতে যে $20,000 কোটি খরচ হয়েছে, এই খরচ এখন তোমরা আমাদেরকে দেবে, কেননা আমরা সেই সুদূর আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে এসেছি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো তারা চরম বিপদে, তারা উভয় সংকটে পড়েছে, জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। অর্থাৎ একদিকে ইরানের ভয়, ইরান তাদেরকে কি করবে এখন এটা নিয়ে তাদের যেমন মাথা ব্যথা, ঠিক তেমনইভাবে আমেরিকা তাদের উপরে যে যুদ্ধের দায় চাপিয়ে দিল বা যুদ্ধের যে অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিল, এটা তারা কিভাবে দিবে। অর্থাৎ সব মিলিয়ে একটা কঠিন সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো। আর এটাই মূলত চেয়েছিল ইরান। এই সংঘাত এখন আর সীমাবদ্ধ নেই। ইরান ইতিহাসে ইতোমধ্যে হামলা চালিয়েছে জর্ডান, ইরাক, উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ঘাঁটিতে। 14টি দেশের ইরানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান ইতোমধ্যে, এবং এই 14টি দেশের আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো ছিল একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা এখন চরমভাবে ঝুঁকিতে পড়ে গেছে, আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে পড়েছে এবং বিমান চলাচলেও প্রভাবিত হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ছেড়ে বের হয়ে যাওয়ার একটা শান্তিপূর্ণ উপায় খুঁজছে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে এখান থেকে বের হয়ে যাওয়ার একটাই শান্তিপূর্ণ উপায়, সেটা হচ্ছে আমাদের দেওয়া 5টি শর্ত মেনে নেওয়া। এর বাইরে অন্য কোনো শর্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, বরং আমরা এই যুদ্ধ করতে রাজি আছি এবং যুদ্ধ চিরস্থায়ী করতেও রাজি আছি। এই যুদ্ধ এখন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। শেষ পর্যন্ত আমেরিকা চলে গেলেও এটা আঞ্চলিক সংঘাতের রূপ নেবে। সব কিছু মিলিয়ে
এটি ইরানের অন্যতম বড় এবং একটি গুরুত্বপূর্ণ হামলা, যা এই সংঘাতকে নতুন স্তরে নিয়ে গিয়েছে। এখন প্রশ্ন, এটি কি আরও বড় যুদ্ধের শুরু, নাকি এটি শুধুমাত্র শক্তি প্রদর্শন? একটা বিষয় নিশ্চিত, এই সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা আর সহজ হবে না।